টেস্টের জন্য একটু তাড়াহুড়া করে পড়াচ্ছি, যেটা একটু বিরক্তিকর। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তাড়াহুড়া করে পড়াইতেছি, এটা একটু বিরক্ত লাগতেছে। পেজ নাম্বার হচ্ছে 146 ভার্সেস 44। আসুন, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অভিশ্রবণের গুরুত্ব। অভিশ্রবণের গুরুত্বটা আমাদের বইয়ে আছে, খুবই ভালো একটা প্রশ্ন, একটা পরীক্ষা আসে। আরটা হচ্ছে অভিশ্রবণের পরীক্ষা। এরপর আমরা পড়বো শোষণ। এরপর আমরা পড়বো শোষণ। এরপর আমরা পড়বো শোষণ। মনে রাখবে ব্যাপনের গুরুত্ব, অভিশ্রবণের গুরুত্ব, এগুলো পরীক্ষা আসবেই, গতে আসবেই। এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, অভিশ্রবণের গুরুত্ব। কার গুরুত্ব? অভিশ্রবণের গুরুত্ব। আগে আমরা ব্যাপনের গুরুত্ব দেখে আসছে কিনা। অভিশ্রবণের একটা পরীক্ষা আছে, প্রশোধনের একটা পরীক্ষা আছে, এগুলো আসে। অভিশ্রবণের গুরুত্বটা পড়ে ফেলি। অভিশ্রবণ কি কোন পর্দার মধ্যে কাজ করে? অর্ধবেদ্য পর্দার মধ্যে কাজ করে। ওটাকে আবার 9, 10 এর বই কোন পর্দা বলছে? বৈষম্যবেদ্য পর্দা বলে। তাহলে পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা অভিশ্রবণ প্রক্রিয়া মাটিস্থ মাটি থেকে পানি মূলরোমের মাধ্যমে প্রবেশ করে। তোমাদের মনে আছে কিনা সালোকসংশ্লেষণ করার সময় কয় অণু পানি লাগে? 12 অণু পানি লাগে। কয় অণু কার্বন ডাই অক্সাইড লাগে? 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে। আর কি 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 লাগে? আলো লাগে। আর কি লাগে? আর লাগে হচ্ছে ক্লোরোফিল লাগে। তখন কি কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? অক্সিজেন, C6H12, আর কি O6। আর কি উৎপন্ন হয়? 6 অণু অক্সিজেন। আর কি উৎপন্ন হয়? 6 অণু পানি উৎপন্ন হয়। হ্যাঁ কি না? এখন বিষয় এতগুলো হ্যান্ড রেস, স্যার শুধু শুধু বইয়ের পেজ কেন? শুধু শুধু তুমি বইয়ের পেজ লিখবে না, এটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মতো তো আমি চলবো না, তোমার ইচ্ছা মতো তো আমি চলবো না। বইয়ের পেজ লিখতে হবে কি লিখতে হবে না, এটা আমি না জানি, তুমি কে বুঝা? পরে বলবা বই পড়াই নাই, বই রিডিং করে দিয়ে চলে গেছে, লেখাই নাই, এমসিকিউ করাই নাই, লাইনগুলো বুঝাই নাই, এগুলো বলতা? তোমরাই তো বলো এগুলো। আমি না বুঝবো কি করতে হবে না করতে হবে? তুমি কে বোঝা? তুমি যদি বেশি বুঝো তাহলে তুমি নিজে নিজে পড়ো, বা তুমি সামা তুমি এখানে আসিও না, তুমি আমাকে আমার কাজ করতে দাও। তুমি কেমনে বলবো আমি বই পড়াবো কি পড়াবো না? তুমি কে বলা? তুমি তুমি যদি বেশি বুঝো তাহলে তুমি মুন্নাস একাডেমি আটটা বানাও। এত বুঝার চেষ্টা করিও না, বুঝার কম বুঝলে ভালো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই পানিটা না কালেক্ট করা লাগে। প্রশ্নগুলোর মধ্যে গ্যাপ না দেওয়ার কারণে মানে প্রশ্নগুলো দেখতে আমার নিজেরই ভয় লাগতেছে, মানে আমি নিজেই ভয় পাচ্ছি প্রশ্নে। হুম, করা যাবে মানে একটা সৌন্দর্য আছে না প্রশ্নের, ওটা করো, গ্যাপটা দাও, ভালোই গ্যাপ দাও, প্রশ্নগুলো একটু বড় করো, মানুষ দেখলে ভয় পাবে এই প্রশ্নগুলো, আমি দেখলে ভয় পাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো স্পেলিং মিস্টেক আছে কিনা আনসার শিট রেডি করে ফেলো, ছেড়ে দাও এটা, ওকে ডেকে এনে ছেড়ে দাও। অনলাইনে পরীক্ষা দিলে হয় না, তোমার অনলাইনে পরীক্ষা দিবাও কেন? লেকচার বুক নিতে দেরি হলে অন্য কোনো খাতায় লিখলে ওটা নিয়ে আসিও, কিচ্ছু হবে না। আচ্ছা, পড়াইতে তো দিচ্ছ না। আচ্ছা, এখন এই পানিটা কোথায় ঢুকতে হবে? পাতায় যেতে হবে, দেখতে হবে না? হ্যাঁ কিনা? এখন পাতায় যদি এই পানিটা যাইতে হয়, এই পানিটা মূল কি করবে? মাটি থেকে টেনে নিবে। মূল মাটি থেকে এটা টেনে নেওয়ার জন্য কাকে ব্যবহার করবে? মূল রঙকে। কিন্তু শুধু তো পানি ঢুকাচ্ছ, সে কি শুধু পানি ঢোকায় নাকি লবণও ঢোকায়? লবণও ঢোকায়। এখন করে কি, এই মূলটা মাটি থেকে মূল রঙের সাহায্যে পানি আর লবণ ঢুকাইতে চাচ্ছে। পানি ও পানিতে দ্রবীভূত লবণ কি করতে চাচ্ছে? প্রবেশ করতে চাচ্ছে। তো এখন যে প্রক্রিয়ায় পানিটা সে আসবে মাটির চারিপাশ থেকে, সেটাকে শোষণ বলে। তাহলে প্রথমে কি করবে? শোষণ করবে। প্রথমে কি করবে? শোষণ করবে। শোষণ করে চারিপাশের পানিগুলো মাটিটা ওই মূলটার আশেপাশে নিয়ে আসবে না? পানি তো অনেক দূরে, পানি সব টেনে নিয়ে আসবে। কার কাছে আনবে? মূলের কাছে আনবে। আনার পরে মূলের ভেতরে প্রবেশ করবে না?
কি শুধু পানি প্রবেশ করবে না, পানি আর লবণ দুইটাই প্রবেশ করবে, তবে পানিতে দ্রবীভূত লবণ। এই যে পানি ঢুকলো এটাকে কি বলা হয়? অভিস্রবণ বলে। বলা আগে কি ছিল? শোষণ হয়েছিল। শোষণ মানে কি? চারিপাশের পানিগুলোকে কোথায় নিয়ে আসা, মাটির ভেতরে কণার ভেতরে যে পানিটা আছে সেটাকে কোথায় নিয়ে আসা, মূলের কাছাকাছি নিয়ে আসা। এবার পানিটা যে ইন করলো, ইন করার প্রক্রিয়াটা কি? অভিস্রবণ। আচ্ছা, কোষস্থ পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা অনেক বেশি। কেন? অভিস্রবণ মাটি পানি ঢুকাচ্ছে, অভিস্রবণ পানিতে দ্রবীভূত লবণ ঢুকাচ্ছে, হ্যাঁ কি না? এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্ফীতি হয়। মানে কি? পানি আর পানিতে দ্রবীভূত লবণটা ঢুকে, এই পানি আর পানিতে দ্রবীভূত লবণটাকে কি বলে? রস বলে। কি রস? কোষ রস বলে। কি বলে? কোষ রস বলে। এটি কাণ্ড এবং পাতাকে কি রাখতে সহায়তা করে? সতেজ। ফুলের পাপড়ি কি করে? খোলা থাকলে ওটাকে কি করে দেয়? বন্ধ করে দেয়। তাছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণের অন্তে খাদ্য শোষিত হয়। আমাদের অন্তে, ক্ষুদ্রান্তে রক্তের সাথে খাবার মিশে না, সরল গ্লুকোজ। আমরা তো খাই জটিল গ্লুকোজ। এই সরল গ্লুকোজটা রক্তের সাথে মিশে কার মাধ্যমে? অভিস্রবণের মাধ্যমে। অভিস্রবণ শুধু উদ্ভিদের হয় না, প্রাণীরও হয়। অভিস্রবণের কারণে কি কি হয়? পানি আর পানিতে দ্রবীভূত লবণ প্রবেশ করে। তারপর ফুলের পাতা বা পাপড়ি, ফুলের পাপড়ি বন্ধ বা খোলা হয়, পাতাকে সতেজ রাখে, কারণ বারবার পানি দিচ্ছে। আচ্ছা যাই হোক, পানিটা সে পাইলো, পানিটা প্রথমে সে কি করে? শোষণ করে, পরে সে কি করে? অভিস্রবণ করে। এবার পানিটাকে সে উপরের দিকে নিয়ে যাবে, তারপর সে কি করে? পরিবহন করে। কি করে? পরিবহন করে। কি করে? পরিবহন করে। এরপর পানিটাকে সে ছড়ায় দেয়, এরপর সে কি করে? ব্যাপন করে। তাহলে পানি প্রবেশ করার অনেকগুলো প্রক্রিয়া আছে। প্রথমে পানি শোষিত হয়, তারপর পানি অভিস্রবণ হয়, তারপর পানির কি হয়? পরিবহন হয়, তারপর পানির কি হয়? ব্যাপন হয়। তারপর ওখানে তো কার্বন ডাইঅক্সাইড আছেই। কার্বন ডাইঅক্সাইড কিভাবে গ্রহণ করে তাহলে? বা এত কিছু না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পত্র রন্ধ্রের ছিদ্রে প্রবেশ করে। এবার আসো, গ্লুকোজ যেটা আছে সেটা ছড়ায় কিভাবে? ব্যাপনের মাধ্যমে। কোথায় ছড়ায়? এটা উৎপন্ন হয় কোথায়? পাতায়। কিন্তু এটা তো কাণ্ড, মূল সবখানে যাইতে হবে, না গেলে পুষ্টিকূট থেকে পাবে। এটা ছড়ায় হচ্ছে ব্যাপনের মাধ্যমে। আচ্ছা গেল। এই অক্সিজেনটা কিভাবে বের হয়? পত্র রন্ধ্রের মাধ্যমে। এবার আসে, এই পানিটা তো অনেক নাটক আছে। পানি ঢোকাটা যেমন অনেক নাটক আছে, পানি বের হওয়াটাও অনেক নাটক আছে। পানি ঢোকার প্রথম কাজটা কি? শোষণ। পরের কাজটা কি? অভিস্রবণ। পরের কাজটা কি? পরিবহন। তারপরের কাজটা কি? ব্যাপন। পানি বের করাটাও খুব ডেঞ্জারাস। সে তার অতিরিক্ত পানিটা এখন ছেড়ে দিবে। এতক্ষণ ধরে তার পানি লাগছিল, এখন তার পানি ছেড়ে দিতে হচ্ছে। পানিটা সে জলীয় বাষ্প আকারে ছেড়ে দেয়। এই পানি ছাড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রশোধন বলা হয়। কি বলা হয়? প্রশোধন বলা হয়। প্রশোধন যে পানিটা ছেড়ে দেয় সেটা কোন প্রক্রিয়ায় ছাড়ে? ব্যাপন। এজন্য মাথায় রাখবা, অভিস্রবণ এক প্রকারের ব্যাপন, প্রশোধন এক প্রকারের কি? ব্যাপন। এটা সবসময় মাথায় রাখবা, প্রশোধন এক প্রকারের কি? ব্যাপন। এবার আসো, অভিস্রবণের একটা পরীক্ষা আছে, সেটা আমরা একটু দেখি। কার পরীক্ষা? অভিস্রবণ পরীক্ষা। অভিস্রবণ পরীক্ষা করার জন্য তুমি যে কাজটা করবে, একটা থিসল ফানেল নিবা। কি নিবা? থিসল ফানেল নিবা। একটা স্ট্যান্ড নিবা, একটা বিকর নিবা, গাঢ় চিনির দ্রবণ নিবা। কি নিবা? গাঢ় চিনির দ্রবণ নিবা। গাঢ় চিনির দ্রবণ নিবা। আসো, অভিস্রবণ শেষের দিকে চলে যাব কোথায়? শোষণে। অভিস্রবণ হয় কিভাবে? শোষণের কারণে, হ্যাঁ কি না? অভিস্রবণ আর শোষণের কারণে উদ্ভিদ তার দেহে কি ঢোকায়? পানি ও পানিতে দ্রবীভূত লবণ। বলো না, পানি ও পানিতে দ্রবীভূত লবণ, হ্যাঁ কি না? আচ্ছা যাও, তোমরা যদি বই লিখতে চাচ্ছ না, শুধু চিত্রটা আনলাম, বইটা লিখলাম না। থিসল ফাননের চওড়া মুখটাতে মাছের পটকায় ঢেকে দাও। এখানে কি আছে? মাছের পটকা আছে। থিসল ফানেলটা কিরকম আমি তোমাকে দেখাই। এমন ফানেলকে থিসল ফানেল বলে। কি বলে? থিসল ফানেল। থিসল ফানেলটা হচ্ছে আসলে এরকম, বুঝছো? এটার মুখকে বন্ধ করছে কি দিয়ে? মাছের পটকা। আচ্ছা, মাছের পটকা কি ধরনের পর্দা জানো? অর্ধবেদ্য পর্দা। কি পর্দা? বিকারে পানি নেওয়ার পর থিসল ফানেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালো। এটার মধ্যে কি দিছো? চিনি দিছো। কি দিছো? চিনি দিছো। আর বিকারের মধ্যে কি দিছো? পানি দিছো। বিকারের মধ্যে কি দিছো? পানি দিছো। আর থিসল ফানেলটাকে এবার কি করছো? স্ট্যান্ডের সাথে আটকে দিছো। কার সাথে আটকাইছো? স্ট্যান্ডের সাথে আর ক্ল্যাম্পের সাথে। আচ্ছা, এরপর ফানেলের নলে চিনি দ্রবণ দলটি মার্কার পেন দিয়ে চিহ্নিত করে পরীক্ষা ব্যবস্থা করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দাও। ধরে নাও যে এইটুক চিনি আছে। এবার এটাকে নিলা এখানে, নেওয়ার পর দেখবা যে কি দেখবা, এটা একটু দেখো।
কিছুক্ষণ পর দেখা যাবে তৃতীয় ফানেলের নলের দ্রবণটি উঠে গেছে, মানে এটা কি আরো ছিল এখানে, চলে আসছে কোথায় এখানে। ডেঞ্জারাস না? আচ্ছা, তার মানে মাছের পটকা দিয়ে কি ঢুকছে? পানি ঢুকছে। কি ঢুকছে? মাছের পর্দাটা কি পর্দা ছিল? অর্ধবেদ। ভেতরে চিনি ছিল না? কোথায়? বিকারে না থিসল ফানেলে? ওই চিনিটা বের হয়নি। কেন বের হয় না বলতো? চিনি তো বেরোতে পারে না। অর্ধবেদ্য পর্দা দিয়ে কি বেরোতে পারবে না? চিনি। কিন্তু অর্ধবেদ্য পর্দা দিয়ে কি ঢুকতে পারবে? পানি। এখন তুমি বলতে পারো স্যার পানিতে দ্রবীভূত হওয়ার পর চিনিটাকে ঢুকতে বেরোতে পারবে কিনা নিচে? তখন আর পারবে না। ঢোকার সময় পারবে, বেরোয়ার সময় আর পারবে না। বুঝো নাই? তুমি আগে বলো ইথিসল ফানেলে কি ছিল? অর্ধবেদ্য পর্দা ছিল আর চিনি ছিল। বিকারে কি ছিল? পানি। এবার বিকারের পানিটা থিসল ফানেলের ভেতরে ঢুকছে, কিন্তু থিসল ফানেলের চিনিটা নিচে বেরোয় নাই কেন? কারণ থিসল ফানেল থেকে বেরোয় নাই, কারণ নিচে কি আছে? অর্ধবেদ্য পর্দা। পানিটা কেন ঢুকছে? কারণ অর্ধবেদ্য। পানি অর্ধবেদ্য পর্দাকে যেতে দেয়, পানিকে অর্ধবেদ্য পর্দা যেতে দেয়, লবণকে আসতে বা চিনিকে আসতে দেয় না। বুঝছো কিনা? এই হচ্ছে অবস্থা। চলো আমরা এখন শোষণ করে ফেলি। শোষণ মানে কি? চারিপাশ থেকে পানিটাকে ডেকে আনবে। চারিপাশ থেকে কাকে ডেকে নিয়ে আসবে? পানি। শুধু কি পানি? আচ্ছা, পানি শোষণ এক জিনিস, লবণ শোষণ আরেক জিনিস। তুমি কি জানো পিওর পানি লাগে উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য? কোন পানিটা লাগে? পিওর পানিটা লাগে। কোন পানিটা লাগে? পানিতে দ্রবীভূত লবণের পানিটা কিন্তু হবে না। এই জন্য পানি শোষণ এক জিনিস, পানিতে দ্রবীভূত লবণ শোষণ আরেক জিনিস। দুই জিনিস। বুঝতে পারছো কিনা? আচ্ছা, পানি সে সরাসরি ঢুকাই ফেলতে পারবে, কিন্তু কাকে সে সরাসরি ঢুকাইতে পারে না? কাকে? লবণকে। লবণকে ঢুকানো খুব টাফ একটা প্রসেস। লবণকে সে আয়ন আকারে ঢুকায়। কি আকারে ঢুকায়? আয়ন আকারে ঢুকায়। আর পানিকে সে কিভাবে ঢুকায়? নর্মালি পানি ঢুকায় ফেলে। আচ্ছা, নর্মালি কি ঢুকায় ফেলে? পানি ঢুকায় ফেলে। লবণ ঢুকাইতে হলে কি করতে হবে? পানিতে দ্রবীভূত করতে হবে, আর কি? আয়ন বানাইতে হবে। দুটো না করলে লবণ ঢোকানো যাবে না। আয়ন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের Na+Cl+ ক্যাটায়ন অ্যানায়ন বানিয়ে ফেলতে হবে, বানানোর পর ঢুকাইতে পারবে। এই জন্য তো তোমাদেরকে পদার্থের পরমাণু গঠন আগে পড়াই আনছি। কোনটা আগে পড়াই আনছি? পরমাণু গঠন। এটা তো ইচ্ছা করে আগে পড়াই আনছি, বুঝো নি? আচ্ছা, টানতে দাও টানতে দাও টানতে দাও, টানি ফেলে টানি ফেলে টেনে ফেলে টেনে ফেলে, বসে থেকে লাভ নাই। হ্যাঁ, আসো শুরু করুন। পানি শোষণ, পানিতে দ্রবীভূত লবণ শোষণ এক জিনিস না ভিন্ন জিনিস? ভিন্ন জিনিস। পানি পিওর পানি লাগে কিনা ওর? ওর পিওর পানি কেন লাগে? সালোক সংশ্লেষণে। আর পানিতে দ্রবীভূত খনিজ লবণ কেন লাগে? খনিজ লবণের জন্য। পানি পরিবহন এক জিনিস, পানি শোষণ এক জিনিস, লবণ শোষণ আরেক জিনিস। লবণ অন্য কাজে লাগে, দেহ গঠনে লাগে। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কোষ টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণত কি বলা হয়? শোষণ। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়েই কি করে? শোষণ করে। উদ্ভিদগুলো মূলরমের সূক্ষ্ম কণায় লেগে থাকা পানি, কৌশিক পানি মানে কি? মাটির কণার ভেতরের পানিকে কি বলে? কৌশিক পানি বলে। কি বলে? কৌশিক পানি বলে। স্যারের সাথে কথা বলো। কি পানি বলে? কৌশিক পানি বলে। এই পানিটা চারিপাশ থেকে টেনে আনে না সে? কোন পাশ থেকে টেনে নিয়ে আসে? মাটির চারিপাশ থেকে সে টেনে আনে। এই টেনে আনাটাকে শোষণ বলে। এই টেনে আনাটাকে কি বলে? শোষণ বলে। লাস্ট পেজ একটু তাকাও, আজকের জন্য লাস্ট পেজ। আমরা একটু টেনে ফেলি শোষণটা। এই চ্যাপ্টারটা কি এত তাড়াতাড়ি শেষ হবে না আর একটু সময় লাগবে? আগে মডেল টেস্টের জন্য একটু কি করে দিচ্ছি? টেনে দিচ্ছি। কি করে দিচ্ছি? টেনে দিচ্ছি। আচ্ছা, একটু দেখো। মূলরমের কোষ প্রাচীরটা ভেদ্য কিনা? এটা ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। কোষ প্রাচীরটির নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। কার সংস্পর্শে আসে? অর্ধবেদ্য পর্দার সংস্পর্শে আসে। আচ্ছা, এবার সে পানি যেতে দিবে, কিন্তু কি যেতে দিবে না? লবণ যেতে দিবে না। মূলরমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের ঘনত্ব কম হয়, পানি কোষের অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। এবার বলো পানিটাকে চারিপাশ থেকে টেনে আনছে কিনা? পানিটাকে চারিপাশ থেকে টেনে নিয়ে আসছে। আর ভেতরে প্রবেশ করছে কোন প্রক্রিয়ায়? চারিপাশ থেকে টেনে আনছে কোন প্রক্রিয়ায়? শোষণ। আর ভেতরে ঢুকাইতেছে কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ।
কেন? কারণ বাইরে পানি বেশি, ভেতরে পানি কম। মূলের বাইরে আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের ঘনত্ব সমান না, একেবারে পাতা পর্যন্ত যাবে, পাতা পর্যন্ত কোথাও পানি নেই, সবখানে পানি শেষ। কারণ সে কি করে ফেলছে? প্রশোধন করে ফেলছে, সালোকসংশ্লেষণ করে ফেলছে, তাহলে তার বডিতে কোনো পানি নেই। অভিস্রবণ করবে কি? সবখানে পানি ছড়াই দিবে। এই সবখানে পানি ছড়ানোর প্রক্রিয়াটাকে কি বলে? পরিবহন বলে। কি বলে? তাহলে প্রথমে করে কি? শোষণ। তার হ্যাঁ, লবণযুক্ত পানির কাজ এখনো শুরু হয়নি, এখনো শুধু পানি নিচ্ছে সে। ফলে কোষ অভ্যন্তরে অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে। পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। পাতায় দুই রকমের পরিবহন টিস্যু আছে। আমাদের বডিতে পরিবহন টিস্যু হচ্ছে রক্ত, উদ্ভিদের বডিতে পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, যেটা ক্লাস 7 এর বইয়ে আমরা কিছুটা হলেও লিখছিলাম। পানি উপরের দিকে তুলতেছে জাইলেম, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্যকে নিচের দিকে নামাই দিবে। জাইলেম হচ্ছে ঊর্ধ্বমুখী, ফ্লোয়েম হচ্ছে কি? নিম্নমুখী। আচ্ছা যাই হোক, বলতেছি। এবার আসো ইমবাইবেশন মানে কি? ইমবাইবেশন মানে হচ্ছে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা আছে সেটা কি? কলয়েড ধর্মী। সেটা কি মানে? কি হাইড্রোফিলিক মানে কি? পানিগ্রাহী। কি গ্রাহী? পানিগ্রাহী। ও প্রচুর কি পানি কি করতে পারে? অভিস্রবণ করতে পারে না টেনে আনতে পারে? অভিস্রবণ করতে পারা মানে কি? ভেতরে প্রবেশ করতে পারা। সে কি ভেতরে প্রবেশ করাইতে পারে না চারিপাশ থেকে টেনে আনতে পারে? প্রথমে হচ্ছে চারিপাশ থেকে পানি টেনে আনতে হবে, এরকম চারিপাশ থেকে পানি টেনে আনতে হবে। এই পানি টানাটাকে কি বলে? শোষণ বলে। আর পানি প্রবেশ করাটাকে কি বলে? অভিস্রবণ বলে। অধিকাংশ কলয়ধর্মী পদার্থ পানিগ্রাহী। কোষ প্রাচীর কি? কলয়ধর্মী, সেলুলোজ দ্বারা তৈরি। যারা সেলুলোজ দ্বারা তৈরি তারা কলয়ধর্মী। যারা কি দ্বারা তৈরি? কোষ প্রাচীরটা কি? সেলুলোজ দ্বারা তৈরি, তাহলে কলয়ধর্মী। এসব পদার্থ কলয়ধর্মী গুণের জন্য এরা পানি শোষণ করতে সক্ষম হয়, মানে চারিপাশ থেকে পানি টেনে আনতে পারে, মাটির ভেতরে প্রবেশ করে মূলের মূল রোম কিন্তু প্রচুর পানি টানে আনতে পারে। কলয়ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ পানি শোষণ করে তাদেরকে ইমবাইবেশন বলে। শোষণকারী পদার্থকে কি বলা হয়? হাইড্রোফিলিক পদার্থ বলে। এবার বলে, এতক্ষণ ধরে আমরা কি শোষণ করতেছিলাম? পানি শোষণ করতেছিলাম। কি? পানি শোষণ এক জিনিস, লবণের সাথে পানি শোষণ আরেক জিনিস। বুঝার চেষ্টা করো। পানি শোষণ এক জিনিস, লবণের সাথে আরেক জিনিস। তোমরা একটু কাইন্ডলি আমার পড়াটা শুনতে থাকো। আমি তো আমার নিজেরও আফসোস লাগতেছে, এই চ্যাপ্টারটা যদি আর 2-1টা ক্লাস বেশি পাইতাম। বৃহস্পতিবার দিন তো পাবো, আর 2-1টা ক্লাস যদি বেশি পাই তাহলে আমরা কাজ করবো। তুমি লেকচার বুকে সব ছবি দেওয়ার সময় তোমার লেকচার বুকটা আমরা অন্যদের সাথে দেখবো, তারপর যাই তোমার লেকচার বুকের নাম্বার দিব। তো তুমি ছবি আরেকজনটা ফাটাইলে তো হবে না, আমরা তো একটু চেক করতে হবে। তুমি এটা ভিডিও করে দেখাইতে হবে, এটা তোমার, বুঝছো? আছে কাহিনী আছে, তোমাকে বলবে, হোয়াটসঅ্যাপে বলবে। তুমি যখন বলবা যে আমি এখন লেকচার গুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে চাচ্ছি, তখন তোমাকে বলবে ভিডিও করো প্রথমে। এবারে ভিডিওটা রাখবে, যারা লেকচার দেখাইছে আমাদেরকে ওদের সাথে মেলাবে, তারপর যাই তোমার ওখানে নাম্বার বসাবে। ওরে গর্ধব তাড়াহুড়া করার দরকার নেই। হ্যাঁ স্যার, পুডিং এর ক্যারামেল কি? হ্যাঁ অবশ্যই সেম। বিভিন্ন রকম চা দেখো না, এই অনেক কালারের চা, সিলেটে খাইছো কখনো? অনেক কালারের চা বানায় যে সিলেটে, বিভিন্ন কালারের। এইগুলো তো অভিস্রবণের মাধ্যমে করে। কার মাধ্যমে করে? অভিস্রবণের মাধ্যমে। চলো আমরা আস্তে আস্তে লবণ শোষণ করি। তাহলে আমরা অভিস্রবণ পরে আসছি, এখন শোষণ করতেছি, লবণ শোষণ করে ফেলি। কি শোষণ? লবণ শোষণ। আসো, লবণ শোষণ জিনিসটা কিরকম? পানিতে দ্রবীভূত করা ছাড়া লবণ প্রবেশ করানো সম্ভব না। তার সাথে কথা বলো। পানিতে দ্রবীভূত করা ছাড়া লবণ ভেতরে প্রবেশ করে কি করে না? করে না। লবণ ভেতরে প্রবেশ করতে হলে কি কার সাথে মিশে লবণ ভেতরে প্রবেশ করবে? পানির সাথে মিশে। কিন্তু শুধু পানি এক জিনিস, পানিতে দ্রবীভূত লবণ আরেক জিনিস। পানিতে দ্রবীভূত যে লবণটা আছে, ওখানে যে পানিটা আছে, ওটাও কোনো কাজে ব্যবহার করতে পারে না। সে কোন সংরক্ষণ করার সময় কোন পানিটা ব্যবহার করে? পিওর পানিটা। সে পানি শোষণ করে, পানি অভিস্রবণ করে, সে পানির সাথে আবার লবণও করে। ওই পানিটা কোনো কাজে আসে না, যেটা লবণ সহ করে। এটা লবণকে ঢোকানোর জন্য ইউজ হয় শুধু। বুঝতে পারছো? খেয়াল রাখবা। আচ্ছা, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? ধরো যে সোডিয়াম ক্লোরাইড এভাবে আয়ন হয়ে যায়, পানিটাও ভেঙে যায়, পানিও কি যায়? ভেঙে যায়। পানি এই NF কে কে টান দেয়? OH মাইনাস। পানি কি H2O না? পানিও ভেঙে যায়, লবণও ভেঙে যায়।
এভাবে ভেঙে গিয়ে লবণের সাথে পানি মিশে লবণটা ঢুকে যায়, কিন্তু এই পানিটা আর কোনো কাজে আসে না। কোন পানিটা কাজে আসে? পিওর পানিটা, যেটা সে শুধু পানি হিসেবে নিছে। যেটা লবণ নেওয়ার জন্য পানি নিছে, এটা সে কোনো কাজে ব্যবহার করতে পারে না। কোনো কাজে মানে কি? সালোক সংশ্লেষণে ব্যবহার করতে পারে না। এবার আসো কিভাবে পানি শোষণ করে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের প্রধান উৎস মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ কি হয়? দ্রবীভূত হয়। কেমনে দ্রবীভূত হয় খেয়াল করো। Na প্লাস কার সাথে যুক্ত হয়? OH মাইনাসের সাথে। OH প্লাস কার সাথে? Cl মাইনাসের সাথে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। এতক্ষণ ধরে তো এটাই বলতেছিলাম। লবণের সাথে যে পানিটা যায়, নর্মাল যে পানিটা, দুটো এক জিনিস না। নর্মাল পানি নর্মালি ঢুকে, লবণ ঢোকানোর জন্য যে পানি, ওটা কোনো কাজে ব্যবহার হয় না। দুটো দুই ভিন্ন প্রক্রিয়া। উদ্ভিদের কখনোই লবণ সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণগুলোকে কেবল কি হিসেবে শোষণ করে? আয়ন হিসেবে। উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণ শোষণের প্রক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। নিষ্ক্রিয় শোষণ, আরটা কি? সক্রিয় শোষণ। এই হচ্ছে শোষণ। শোষণ দুই প্রকার, একটা হচ্ছে লবণ শোষণ, আরটা কি? পানি শোষণ। এবার আসো আমরা আস্তে আস্তে কি শুরু করে দিই? প্রশোধন শুরু করে দিই। বৃহস্পতিবার দিন আশা করতেছি আমরা কি শেষ করে দিব? প্রশোধন আর পরিবহনও শেষ করে দিব। কি শেষ করে দিব? প্রশোধন আর পরিবহন শেষ করে দিব। তখন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, প্রশোধন মানে কি? এবার আসো পানি তো নিলা, পানি কার মাধ্যমে মাটির মূলের চারপাশে আনছো? শোষণ। আর পানি কিভাবে ভেতরে প্রবেশ করাইছো? অভিস্রবণ। পানি কেমনে উপরে উঠাইছো? পরিবহন আর ব্যাপন। এবার এই পানিটা পাওয়ার পরে সে কি করলো? সালোক সংশ্লেষণ করলো। কি করলো? সালোক সংশ্লেষণ করার পরে আবার অতিরিক্ত পানি আছে না? সালোক সংশ্লেষণ করার পরে অতিরিক্ত পানি আসে না? এই অতিরিক্ত পানিটা সে কি আকারে ছাড়ে না? পানি আকারে ছাড়ে না, কি আকারে ছাড়ে? জলীয় বাষ্প। প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া। আমরা পূর্বে পাঠে জেনেছি উদ্ভিদ বিভিন্ন শারীরিক প্রক্রিয়া কাজের জন্য কি লাগে? পানি লাগে। তাই উদ্ভিদের মূল্যমের সাহায্যে মাটি থেকে প্রচুর পানি আমরা শোষণ করি। প্রথমে শোষণ করি, তারপর অভিশ্রমণ করি, তারপর ব্যাপন করি, তারপর পরিবহন করি। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে, বাকি অংশ বাষ্প আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। বিপাকীয় কাজ বলতে কি বোঝায়? সালোক সংশ্লেষণ। উদ্ভিদের দেহ অভ্যন্তরে পাতার মাধ্যমে বাষ্প আকারে পানি নির্গমনে এই প্রক্রিয়াকে কি বলা হয়? প্রশোধন। অতিরিক্ত প্রশোধন কিন্তু খুব খারাপ। ধরো যে শীতকালে অনেক উদ্ভিদ দেখবা পাতা ছেড়ে দেয়, পাতা ঝরে যায়। কেন? প্রশোধন কমানোর জন্য। পাতা যদি থাকে তাহলে ওর খবর আছে, কারণ পানি বেশি বের হয়ে যাবে। এই জন্য প্রশোধনকে বলা হয় নেসেসারি ইভিল, প্রয়োজনীয় শয়তান। অতিরিক্ত প্রশোধন খারাপ। অতিরিক্ত প্রস্রাব খারাপ না? ঠিক তেমনই। প্রশোধন প্রধানত তিন মাধ্যমে হয়: কাণ্ড, পাতা আর কাণ্ডের ত্বকের সাহায্যে। নামক এক ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রশোধন হয়, ত্বকের লেন্টিসেলের মাধ্যমে। প্রশোধন কোথায় সংঘটিত হচ্ছে এটার উপর ভিত্তি করে প্রশোধন তিন প্রকার। যদি পাতার ছিদ্রের মাধ্যমে হয় এটাকে কি বলা হয়? পত্ররন্ধ্রীয় প্রশোধন। ত্বকের মাধ্যমে হয় তাকে কি বলা হয়? ত্বকীয়। আবার কাণ্ডের মধ্যে কতগুলো দেখবা পাখির বাসা বানায়, লেন্টিকুলার বলে। এগুলোর মাধ্যমে হইলে তাকে কি বলা হয়? লেন্টিকুলার প্রশোধন বলে। তাহলে আমাদের কি বাকি আছে? প্রশোধন বাকি হালকা, আর কি বাকি? পরিবহন বাকি। তারপর চ্যাপ্টারটা শেষ হবে ঠিকই, বাট আসলে তাড়াহুড়া করে শেষ করছি। কখন এই চ্যাপ্টারটা আমরা আবার পড়াই দিব? মডেল টেস্টের পরে আবার পড়াই দিব। তবে মডেল টেস্টের পর টানা ম্যাথ ক্লাস শুরু হচ্ছে, কারণ ম্যাথ মডেল টেস্ট আছে। তাহলে 11 তারিখ কালকে তোমরা লেকচার অ্যাটেন্ডেন্স দেখাচ্ছ, আর কালকের পরে পরশুদিন তোমরা বৃহস্পতিবার ক্লাস করতেছো, শুক্রবার বন্ধ, শনিবার তোমরা পরীক্ষা দিচ্ছ। আপাতত আমরা এই স্টেজে আসি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমাদের ব্যাপার অবশ্যই প্রশ্ন আর একটু পড়াইতে হবে। আপাতত এইটুকুই পড়াই রাখলাম আর কি। নেক্সট দিন টেনে শেষ করে দিয়ে পরে মডেল টেস্ট নিয়ে আমাদেরকে গুছিয়ে দিব। লিখো, কিছু জিনিস লিখে নাও, আজকে রাতের মধ্যে না লিখলে বিপদ হবে। তোমরা আসো, 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 আসো।